সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি। আপনারা ইতিমধ্যেই আমার আজকের আলোচনার টাইটেলটি দেখেছেন। আজকের টাইটেল, বন্ধু থেকে শত্রু, বিএনপি জামাতের রহস্যময় ইতিহাস। এই টাইটেলটি দেখে হয়তো আপনাদের অনেকেরই 80 বা 90 দশকের কোনো বাংলা সিনেমার নামের কথা মনে পড়তে পারে। যেমন আমাদের খুব বিখ্যাত একটি সিনেমা ছিল বন্ধু যখন শত্রু, তেমনি আজকে আমার বিষয় বন্ধু থেকে শত্রু এবং বিএনপি জামাতের এই রহস্যময় ইতিহাস নিয়ে পর্যালোচনা করতে চাই। বাংলা সিনেমায় যেমন পরিচালক কল্পনাপ্রসূত অনেক অসম্ভবকে সম্ভব করে তোলেন, ঠিক তেমনি আমাদের দেশের রাজনীতিতেও অনেক অসম্ভবকে এখানে সম্ভব করা সম্ভব। যা হয়েছে জামাত এবং বিএনপির ক্ষেত্রে। আমাদের এখানে বাংলা সিনেমার সাথে আমাদের রাজনীতির বেশ মিল রয়েছে এবং আমাদের রাজনীতিবিদরা প্রায়শই বলে থাকেন রাজনীতিতে নাকি শেষ কথা বলে কোনো কিছু নেই, যা খুবই সুবিধাজনক একটি বক্তব্য বা একটি স্টেটমেন্ট। আমরা লক্ষ্য করছি যে 2024 সালের 5ই আগস্ট সংগঠিত যে গণ অভ্যুত্থান, তারপর থেকে জামাতে ইসলামী নামক যে রাজনৈতিক দলটি, তারা অনেক বেশি মাত্রায় লম্ফজব্য করছে। একদিকে তারা সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে তাদের নিজেদের লোকদেরকে বসিয়ে নানা ধরনের প্রশাসনিক সুবিধা আদায় করছে, অন্যদিকে তারা অন্তর্বর্তী সরকারের উপর নানা চাপ প্রয়োগ করার মাধ্যমে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টায় মগ্ন রয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যে দলটি এখন আমাদের চোখ রাঙিয়ে কথা বলছে, তাদের এদেশে রাজনীতি করবার কথা ছিল না। মহান স্বাধীনতা যুদ্ধে 1971 সনে তাদের যে ভূমিকা, তাদের সেই নিকৃষ্ট ভূমিকার কারণে তারা কোনোভাবেই মূলধারার রাজনীতিতে এতদিন থাকবার কথা ছিল না। কিন্তু এই যে আজকে জামাতে ইসলামী বাংলাদেশ এত শোরগোল করছে, তারা আজকে রাজনীতিতে প্রাসঙ্গিক হিসাবে আমাদের সামনে আসছে, তার জন্য প্রধানত বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বহুলাংশে দায়ী। তারা বিভিন্ন সময়ে তাদের ক্ষমতার লিপ্সা থেকে, তাদের ক্ষমতার সিঁড়ি হিসাবে এই জামাত ইসলামীকে ব্যবহার করেছে এবং সে কারণেই জামাত ইসলামী আশকারা পেতে পেতে আজকে এই পর্যায়ে আসতে সমর্থ হয়েছে এবং মূলধারার রাজনীতিতে তাদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এই পর্যায়ে আমি একটু ইতিহাসের পেছনের দিকে দৃষ্টি ফেরাতে চাই। আপনারা অনেকেই হয়তো জানেন যে 1972 সালে স্বাধীনতা বিরোধীদের শাস্তি নিশ্চিত করার জন্য তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তার আদেশে একটি দালাল আইন তৈরি হয়, যার সরকারি নাম ছিল দ্য বাংলাদেশ কোলাবোরেটর্স স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার 1972। এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তাকারী ব্যক্তিদের বিচারের জন্য প্রণীত একটি বিশেষ আইন। এই আইনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যেসব ব্যক্তি পাকিস্তানি বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করেছিল তাদের বিচার করা। আইন অনুসারে কোলাবোরেটর বা দালাল বলতে সেই সব ব্যক্তিদেরকে এখানে বোঝানো হয়েছিল যারা এক, পাকিস্তানি বাহিনীকে বাংলাদেশে তাদের অবৈধ দখল টিকিয়ে রাখার কাজে সাহায্য সহযোগিতা বা সমর্থন দান করেছেন। 2, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাক বাহিনীকে বস্তুগত সহযোগিতা প্রদান বা কোনো বক্তব্য, চুক্তি ও কার্যাবলীর মাধ্যমে তাদের সাহায্য করেছেন। 3, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বা যুদ্ধের প্রয়াস চালিয়েছেন। 4, পাক বাহিনীর অনুকূলে কোনো বিবৃতি প্রদান বা প্রচারণায় অংশ নেওয়া, পাক বাহিনীর কোনো প্রতিনিধি দল বা কমিটি যেমন শান্তি কমিটি সদস্য হওয়া এবং 1971 সালে আয়োজিত উপনির্বাচনে অংশ নেওয়া। এদেরকে এই দালাল আইনের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই আইনটি 1972 সালের 24শে জানুয়ারি রাষ্ট্রপতির আদেশে জারি করা হয় এবং একই বছরের 6ই ফেব্রুয়ারি, 1 জুন এবং 29শে আগস্ট এই 3 দফা এই আইনটি সংশোধিত হয় এবং এর সংশোধনের মাধ্যমে আইনটি চূড়ান্ত রূপ লাভ করে। এই আইনের অধীনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সরকারি চাকরিতে নিয়োজিতদের কেউ দালালি ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত কিনা
তা যাচাই করার জন্য 1972 সালের 13 জুন একটি আদেশ জারি করা হয়। 1973 সালের অক্টোবর পর্যন্ত এই আইনের আওতায় মোট 2884টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় 752 জন ব্যক্তির সাজা হয়, যাদের মধ্যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। মোট 37,000-এর বেশি ব্যক্তিকে এই আইনে গ্রেফতারও করা হয়েছিল। তবে 1973 সালের 30শে নভেম্বর সরকার একটি সাধারণ ক্ষমা ঘোষণা করে, অর্থাৎ তৎকালীন শেখ মুজিবুর রহমান এর সরকার, আওয়ামী লীগের সরকার একটি সাধারণ ক্ষমা ঘোষণা করে। এই ঘোষণার পর দালাল আইনে আটক 37,000-এর বেশি ব্যক্তির মধ্যে প্রায় 26,000 ব্যক্তি মুক্তি পেয়ে যায়। তবে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ইত্যাদি গুরুতর অপরাধে যারা অভিযুক্ত বা দণ্ডিত, এসব ব্যক্তিদের এই ক্ষমার আওতাভুক্ত করা হয়নি, সেটিও আমাদের মনে করে রাখা দরকার। কিন্তু পরবর্তীতে 1975 সালের 15ই আগস্ট যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তাকে হত্যা করার পর নানা চড়াই উতরাই এর এক পর্যায়ে জেনারেল জিয়া সামরিক শাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং 1975 সনের 31শে ডিসেম্বর একটি সামরিক অধ্যাদেশ জারি করে এই দালাল আইনটি সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়। এর ফলে তখনও কারাগারে আটক থাকা অপরাধী ব্যক্তিরা মুক্তি পেয়ে যায় এবং যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং জামাতকে বৈধভাবে রাজনীতি করার এক ধরনের লাইসেন্স দিয়ে দেওয়া হয়। আমাদের অনেকেরই মনে আছে যে সেই সময়ে পাকিস্তানি নাগরিক গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে বাংলাদেশের পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয়। এখান থেকে শুরু হয় জামাতকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের মূল যাত্রা। যদিও নানা সময়ে বিএনপি বিরোধী আন্দোলনে নানা সময়ে আওয়ামী লীগও জামাতকে সাথে নিয়ে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করেছে। অতএব যেটা আমি একটু আগে বলেছি, আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই জামাতকে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে, হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। কে বেশি করেছে, কে কম করেছে সেটি হয়তোবা ভিন্ন আলোচনা। তা আমরা জানি যে গত 16 বছর যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, সে সময় জামাত শিবির বিরোধী নানাভাবে তাদের উপর অত্যাচার নিপীড়ন করা হয়েছে। কিন্তু আপনারা খেয়াল করবেন, কখনোই বারবার দাবি তোলা সত্ত্বেও জামাত শিবিরকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ এটি একটি পুঁজি হিসাবে, জঙ্গিবাদী গোষ্ঠী হিসাবে দেখিয়ে, সারা বিশ্বের কাছে দেখিয়ে যে শেখ হাসিনা জঙ্গি বিরোধী একটি অবস্থান নিয়েছেন। একদিকে তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করেননি, অন্যদিকে তাদের উপর জুলুম নিপীড়ন চালিয়েছেন। সুতরাং এই খেলাটি তারা এই 15-16 বছর ধরে খেলেছেন। এবার আজকের বিষয়ের মূল আলোচনায় আসা যাক। বিএনপি লম্বা সময় ধরে জামাতকে তার রাজনৈতিক বন্ধু বানিয়ে রেখেছিল, যার শুরু 2001 সনে। বিএনপির নেতৃত্বে যখন 2001 সনে 4 দলীয় জোট গঠন হয়, এই 4 দলীয় জোটের মধ্যে জামাত ইসলামী একটি প্রধান অংশীদার দল হিসাবে সেখানে অবস্থান নেয়। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 193টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে এবং সেখানে জামাত ইসলামী 17টি আসন লাভ করে। জোটের বিজয়ের ফলে খালেদা জিয়া 2001 সালের 10ই অক্টোবর প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। কিন্তু জোটের প্রধান শরিক জামাত ইসলামকে পুরস্কৃত করার জন্য জামাত থেকে মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদকে মন্ত্রিত্ব দেয়া হয়, তাদেরকে মন্ত্রী বানানো হয় এবং তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দেয়া হয়। এটা ছিল বিএনপির জন্য একটি অনেক বড় পাপ। তখন থেকেই জামাত মাথায় চড়ে বসে এবং মুক্তিযুদ্ধে তাদের যে পাপাচার, তাদের যে নিকৃষ্ট কর্মকাণ্ড, তা এক ধরনের বৈধতা পেয়ে যায়। 4 দলীয় জোট 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় থাকে এবং এই জোট 2014 সনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলেবর বৃদ্ধি পেয়ে 20 দলীয় জোটে রূপান্তরিত হয়। তবে 2018 সনের নির্বাচনের আগে এই 20 দলীয় জোট ভেঙে যায় এবং তখন থেকে জামাত বিএনপি অনেকটাই আলাদা হয়ে যায়। যদি বর্তমান সময়ে চলে আসি, এখনকার কথা বলি, যেটা আমি শুরুতে বলেছিলাম যে 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে শুরু হয় চরম দ্বন্দ্ব। 2026 সনের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে প্রস্তাবিত জাতীয় সংসদ নির্বাচন,
সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়ার অলীক স্বপ্ন দেখছে জামাত সহ ইসলামী দলগুলো। আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু এই মুহূর্তে নিষিদ্ধ, সুতরাং আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের ভোটারদের ভোটের ভাগাভাগি এবং জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়া, পিআর পদ্ধতিতে নির্বাচন ইত্যাদি বিষয়ে নিয়ে বিএনপি জামাতের মধ্যে এখন সাপে নেউলের সম্পর্ক। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিএনপির সব বড় বড় নেতারা ইদানিং তাদের বিভিন্ন জনসভায়, বক্তৃতা, বিবৃতিতে জামাতকে ডিফেন্ড করতে গিয়ে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী শক্তি বলে হর হামেশাই গালি দিয়ে যাচ্ছে। এটা সত্যি সেলুকাস, বিচিত্র আমাদের এই বাংলাদেশ। জামাত যে রাজাকার তাই দেশে সবাই জানে, জামাত নিজেও জানে। সে স্বীকার করুক কিংবা না করুক, সে পরোক্ষভাবে হলেও কয়েকবার ক্ষমা চেয়েছে ৭১ তাদের নিকৃষ্ট ভূমিকার জন্য। তাহলে বিএনপি সেটা এখন জানলো? হাসিনা সরকার পুরোটা সময় জুড়ে বিএনপিকে জামাতের সাথে ট্যাগ দিয়ে রাজাকারের দল বলেছে, কিন্তু বিএনপি কখনোই জামাত থেকে নিজেকে আলাদা করতে চায়নি। দেশের নির্দলীয়, নিরপেক্ষ, সুশীল সমাজ এবং অনেক সাধারণ মানুষ পর্যন্ত বিএনপিকে বারবার অনুরোধ করেছে জামাতের সঙ্গ ত্যাগ করবার জন্য। শুধুমাত্র এই জামাত বিএনপি অ্যালায়েন্সের কারণে বিএনপিকে চড়া মূল্য দিতে হয়েছে, কিন্তু বিএনপি কোনোভাবেই সেই জায়গা থেকে ফিরে আসেনি। শুধুমাত্র আর এখন ক্ষমতায় যাওয়ার যুদ্ধে যখন জড়িয়ে গেছে, তখন জামাতকে তারা রাজাকার বলছে। বন্ধু এখন পুরোটাই শত্রু। সেই কারণেই আজকের টাইটেল, বন্ধু যখন শত্রু বা বন্ধু থেকে শত্রুতা। এটা কি এক ধরনের মুনাফিকি না বিএনপির জন্য? বিএনপি তার সুবিধার সময় জামাতকে সঙ্গে নিয়েছে, এখন আবার ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে যখন প্রধান প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে, জামাত যখন চেষ্টা করছে, যদিও সেটা আদৌ কতটা সম্ভব সে বিষয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবো যে জামাতের ক্ষমতায় যাওয়া বাংলাদেশে আদৌ সম্ভব কিনা, কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মাঠে বিএনপির সামনে জামাত, তাই এখন তাকে রাজাকার বলে গালি দিচ্ছে। এটা এক ধরনের নিশ্চয়ই মুনাফিকি। রাজাকারকে সময় মতোই রাজাকার বলা প্রয়োজন ছিল বিএনপির জন্য। তবে সমস্যা কেটে গেলে শত্রু যে আবার কখন বন্ধু হয়ে যাবে তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। আবার হয়তো সমস্যারে গান গেয়ে উঠবে ওই সিনেমার গানের মতো, শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। যত জ্বালা আমাদের আম জনতার, তারা কখন শত্রু কখন বন্ধু, ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্বে, ক্ষমতায় যাওয়ার লোভ, একজন আরেকজনকে ব্যবহার করছে। সেটা তাদের একমাত্র ক্ষমতায় যাওয়ার ওই পালা বদলের জন্য, ওই ক্ষমতার স্বাদ আস্বাদনের জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। যদি ভালো লেগে থাকে তবে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ।